হ্যালো, আসসালামু আলাইকুম। ব্রাহ্মণদিক একেএম সরকারি উচ্চ বিদ্যালয় নরসিংদী কর্তৃক আয়োজিত আজকের ক্লাসে সকলকে স্বাগত। আজকে এই ক্লাসে সকলকে স্বাগত। প্রথমে আমার পরিচিতি দিয়ে নিচ্ছি। আমি নূরজাহান বেগম, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, ব্রাহ্মণদিক একেএম সরকারি উচ্চ বিদ্যালয় নরসিংদী। আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় আলোচনা করব, ষষ্ঠ অধ্যায়। এবার নিচের চিত্রগুলো লক্ষ্য করো, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কিছু বই। এখানে দেখা যাচ্ছে হচ্ছে টিউবওয়েল। হ্যাঁ, এখানে হচ্ছে টিউবওয়েল দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে কি বলে এটাকে, অ্যালুমিনিয়ামের পাত্র দেখা যাচ্ছে, প্লাস্টিকের পানির ইয়ে পানির হ্যাঁ, পানির আরেকটা পাত্র দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে গ্যাসের সিলিন্ডার দেখা যাচ্ছে। এগুলি হচ্ছে ভিন্ন ভিন্ন পদার্থ দিয়ে তৈরি। তো আজকের পাঠ কি হবে? আজকের পাঠ হবে পদার্থের গঠন। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কি কি জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে? তো পদার্থের গঠন ব্যাখ্যা করতে পারবে, অণুপরমাণুর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে, মৌলিক যৌগ পদার্থ চিনতে পারবে, সার্বজনীন দ্রাবকের ব্যাখ্যা করতে পারবে। তো প্রথমে জানবো বস্তু পদার্থ ভিন্ন হয় কেন। আমরা জানি বিভিন্ন ধরনের পদার্থ আমরা দেখতে পাই, তো সেগুলি ভিন্ন ধরনের হয়। পদার্থ ভিন্ন অবস্থায় থাকে বা বিভিন্ন ধরনের পদার্থ আছে, কঠিন আছে, তারপর হচ্ছে তরল আছে। হুম এগুলি কিছুটা নরম হয়, কিছু আবার শক্ত হয়, কিছু আবার হাফ তরল হাফ শক্ত, মানে হাফ কঠিন এরকম আর কি। আবার কোনোটা হচ্ছে একই ধরনের পদার্থ দিয়ে গঠিত, আবার হচ্ছে অন্যগুলি ভিন্ন ভিন্ন পদার্থ দিয়ে গঠিত। তো আমরা এগুলি জানবো আজকে। তো আমাদের চারপাশে যা কিছু দেখি তাই হচ্ছে কি পদার্থ, অর্থাৎ আমরা যা চোখে দেখতে পাই আর কি, যেগুলির ভর থাকে, ওজন থাকে এবং জায়গা দখল করে। তো একটি মাত্র উপাদান দিয়ে তৈরি, সেগুলি হচ্ছে মৌলিক পদার্থ। আর একাধিক পদার্থের সমন্বয়ে গঠিত হচ্ছে যৌগিক পদার্থ। তো কিছু পদার্থ কঠিন আছে, তরল আছে, আবার কিছু পদার্থ গ্যাসীয় আছে, সেগুলি তো আমরা দেখতে পাই। এগুলির মধ্যে প্রত্যেকটা পরমাণুর যদি আমরা ক্ষুদ্র কণা ধরি, তাহলে এই কণাগুলি হচ্ছে এক একটা পরমাণু। ঠিক আছে, তো এই পরমাণুগুলোর ভিতরে আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। তো একটা অণুর পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে। তো এখানে দেখো একটা পরমাণুর আমরা কাঠামো দেখতে পাচ্ছি। সেটা দেখা যাচ্ছে কি যে তিনটা কক্ষপথে তিনটাই ইলেকট্রন, যে বাহিরের যে কক্ষপথগুলি আছে, বাহিরের যে বৃত্তাকার কক্ষপথগুলি আছে, এগুলি হচ্ছে কি কক্ষপথ। আর এখানে প্রত্যেকটা কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে। আর ভিতরে হচ্ছে এই যে নীল কালার যেগুলি, সেগুলি হচ্ছে কি প্রোটন, আর লাল কালার যেগুলি সেগুলো হচ্ছে নিউট্রন। এবং এখন দেখি প্রোটন আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান, অর্থাৎ প্রোটন ভিতরে হচ্ছে তিনটা, বাইরে হচ্ছে তিনটা ইলেকট্রন, দুইটা হচ্ছে সমান। আবার এখানে দেখো একটা পরমাণুর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে বাইরের কক্ষপথ। নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন আর নিউট্রন। আর বাইরের কক্ষ থাকে ইলেকট্রন। এবার আমরা জানো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অ্যাটম শব্দটি সাধারণত উচ্চারণ করেছিলেন ডেমোক্রিটাস। সেটা সেটা হচ্ছে নেওয়া হয়েছিল অ্যাটমস শব্দ থেকে। তো অ্যাটমস অর্থ হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ যাকে ভাগ করা যায় না, এটা ডেমোক্রিটাস বলেছিলেন। তো
তো ডেমোক্রিটাসের এই মতবাদের সঙ্গে দ্বিমত পোষণ করেন হচ্ছে প্লেটো এবং এরিস্টটল। ওনারা বললেন যে না, এগুলি অবিভাজ্য হতে পারে না। ডাল্টন আবার তিনি বললেন যে না, অবশ্যই পরমাণু সমূহ বিভাজ্য। আর সেটার মধ্যে তিনি একটা মতবাদ দেন, সেটা হচ্ছে কত সালে, 1803 সালে। আর আধুনিক পরমাণু তারপরে হচ্ছে এটা থেকে যে এ পর্যন্ত বিস্তৃত হলো, এটার উপরে এগুলি সবগুলি নির্ভর করে ডাল্টনের পরমাণুবাদের উপর। সেজন্য হচ্ছে এটাকে ডাল্টনের পরমাণুটাকে বলা হয় আধুনিক পরমাণুবাদ। একটি মৌলের সব পরমাণুর আকার, ভর এবং রাসায়নিক ধর্ম একই, পদার্থের ভিন্নতার কারণ হলো এদের গঠন। এখন দেখি আমরা জর্জ ডাল্টনের যে মতবাদটা ছিল, ওই মতবাদটার মধ্যে কি কি লেখা। 1 নাম্বার, মৌলিক পদার্থ সমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। অর্থাৎ মৌলিক যে পরমাণুগুলি আছে সেগুলি প্রত্যেকটাই হচ্ছে কি পরমাণু নামক ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। একটি মৌলের মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম এবং একটি মৌলের সকল পরমাণুর আকার, ভর, রাসায়নিক ধর্ম একই। তারপর হচ্ছে একটি মৌলের পরমাণুর অপর পরমাণু সমূহের হতে ভিন্ন 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 মৌলের পরমাণুর আকার, ভর ও ধর্ম ভিন্ন ভিন্ন। যৌগিক পদার্থের একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। আবার ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের পরমাণু সমূহ সরলভাবে যুক্ত একটি যৌগ পদার্থ বা যৌগ তৈরি করে। রাসায়নিক পদার্থের বিক্রিয়ায় যখন রাসায়নিক বিক্রিয়া হয় তখন পরমাণু সমূহের সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু পরমাণু সমূহ কি হয়, একসাথে যুক্ত হয় বা একটা থেকে আরেকটা ভেঙে অন্য পদার্থ তৈরি করে। এবার দেখি পরমাণুটা কি। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর স্বাধীনভাবে থাকতে পারে না, কারণ সেটা হচ্ছে যদি স্বাধীনভাবে থাকে তাহলে অন্য একটা মৌলের সাথে, কিন্তু অন্য একটা পরমাণুর সাথে সে কি করতে পারবে, বিক্রিয়া করতে পারবে। সেজন্য হচ্ছে স্বাধীনভাবে থাকতে পারে না। স্বাধীনভাবে থাকতে পারে এরকম কিছু মৌলিক পদার্থ আছে, সেগুলি হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন। এগুলির নাম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এগুলি কোনো কিছুর সাথে বিক্রিয়া করে না, যার দরুন এরা স্বাধীনভাবে বিচরণ করতে পারে। পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। বিভিন্ন প্রকার পরমাণুর সংখ্যা সীমিত। এ পর্যন্ত 118 প্রকারের 118 ধরনের পরমাণু আছে। অণু মৌলিক বা জৈবিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অণু স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে। অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে অবশ্যই অণু পরমাণুতে বিশ্লিষ্ট হয়। অণুগুলি পরমাণুতে বিশ্লিষ্ট হয়ে তারপরে হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর যেহেতু যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য, অণুর সংখ্যাও তাই অসংখ্য। অণুকে ভাঙলে একই বা ভিন্ন পরমাণুর ভিন্ন মৌলের পরমাণু পাওয়া যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের একটা অণু। আবার এখানে লোহার, এটা হচ্ছে লোহার পরমাণু, আমরা বড় করে দেখিয়েছি। ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে এই পরমাণুগুলি দেখা যায়। এবার একক কাজ তোমরা এটা করতে পারো। অণু পরমাণুর মধ্যে 3টি পার্থক্য লিখো, এটা অবশ্যই পারবা। এবার দেখি কিছু উদাহরণ। যেমন হাইড্রোজেন, এটা হচ্ছে একই ধরনের পরমাণু দিয়ে গঠিত। এই যে হাইড্রোজেনকে ভাঙলে কি পাওয়া যায়, হাইড্রোজেনের পরমাণু। অক্সিজেনকে ভাঙলে অক্সিজেনের পরমাণু পাওয়া যায়। আবার এখানে ফেরাম, অর্থাৎ এটা লোহা। লোহাকে তাপ দিলে বা লোহাকে ভাঙলে এগুলি লোহার পরমাণু পাওয়া যায়। কপারকে ভাঙলে কপারের পরমাণু পাওয়া যায়। একইভাবে আমরা পরমাণু পরমাণু অর্থাৎ হাইড্রোজেন পরমাণু যদি দুইটা একসাথে হয় তাহলে এটা কি হবে, অর্থাৎ এরা কিন্তু একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে দুইটা পরমাণুই সেম। সেজন্য এটা হচ্ছে মৌলিক পদার্থ। আবার এখানে অক্সিজেন পরমাণু, অর্থাৎ অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে, দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করেছে। তো এখানে দুটি ভিন্ন মৌলের পরমাণু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হাইড্রোজেন মৌল আর একটা হচ্ছে অক্সিজেন মৌল। তো হাইড্রোজেনের দুইটা পরমাণু এবং অক্সিজেনের একটা পরমাণু মিলে পানির একটা অণু গঠিত হয়। সেজন্য এটা হচ্ছে যৌগিক পদার্থ। ঠিক আছে।
আচ্ছা, এবার দেখি মৌলিক যৌগিক পদার্থের পার্থক্য। তো আমরা এতক্ষণ জানলাম যে যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না সেগুলি হচ্ছে মৌলিক পদার্থ, আর যেগুলিকে ভাঙলে পরে একাধিক ভিন্ন পদার্থ পাওয়া যায়, একাধিক ভিন্ন পদার্থ পাওয়া যায়, বা একাধিক একই পদার্থ পাওয়া যায়, সেগুলো হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থগুলো হচ্ছে একই মৌলের একাধিক পরমাণু দিয়ে গঠিত, আর যৌগিক পদার্থ গুলি হচ্ছে একাধিক একই মৌলের বা ভিন্ন মৌলের পরমাণু দিয়ে, মানে একাধিক ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত। আর মৌলিক পদার্থগুলি হচ্ছে একই মৌলের একাধিক পরমাণু দিয়ে গঠিত। ঠিক আছে? আচ্ছা, যেমন হাইড্রোজেন অণু, হাইড্রোজেন অণুটা হচ্ছে কি, সেটা একটা মৌলিক পদার্থ, আর পানির অণুটা হচ্ছে সেটা যৌগিক পদার্থ, কারণ পানির অণুকে ভাঙলে ভিন্ন মৌলের অস্তিত্ব পাওয়া যায়। এবার দেখি প্রতীক। এখন পরমাণুটা জানলাম, পরমাণু তো প্রকাশ করতে হবে, তাই না? তো সেই জন্য এই পরমাণুটা যে প্রকাশ করা হয় সেটার সংক্ষিপ্ত প্রকাশটাই হচ্ছে প্রতীক। সেটাকে এক বা দুই অক্ষরের বা তিন অক্ষরের লেটার দিয়ে প্রকাশ করা হয়। রাসায়নিক প্রতীকগুলি সাধারণত ল্যাটিন, গ্রিক শব্দ থেকে তৈরি হয়, আবার কিছু ইংলিশ শব্দ থেকে তৈরি হয়। যেমন সীসা বা লেড এর জন্য হচ্ছে পিবি, যেটার লাতিন নাম হচ্ছে কি, ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। পারদের জন্য হচ্ছে এইচজি, যেটার গ্রিক নাম হাইড্রারজিয়াম। আবার টাংস্টেন, টাংস্টেন হচ্ছে ওলফ্রাম, যেটা জার্মান ভাষা থেকে এসেছে। এখন প্রতীক লেখার নিয়ম। প্রতীক হচ্ছে যেহেতু এক অক্ষরের, দুই অক্ষরের বা তিন অক্ষরের হয়, এখন লিখবো কিভাবে, সেটাকে অবশ্যই আদ্যাক্ষর হতে হবে বড় বড় হাতের। ঠিক আছে? ক্যাপিটাল লেটার, যেমন এরকম অক্সিজেন, হাইড্রোজেন, বোরন, ফ্লোরিন, নাইট্রোজেন, কার্বন, ভ্যানেডিয়াম। ঠিক আছে? প্রত্যেকটাই হচ্ছে কি একটা লেটারের, অর্থাৎ এক অক্ষরের। এবার আমরা দেখব 2 নাম্বার নিয়ম। একই অক্ষর বিশিষ্ট একাধিক মৌল থাকলে ওইগুলি প্রকাশ করা হয় প্রথম অক্ষরের সঙ্গে পরের অক্ষর যোগ করে, অথবা প্রথম অক্ষরের সঙ্গে উচ্চারিত অক্ষর যোগ করে। যেমন ক্যালসিয়াম, ক্লোরিন, এই দুইটার ক্ষেত্রে ক্যালসিয়ামের ক্ষেত্রে হচ্ছে যে প্রথম লেটার কিন্তু দুইটার সেম, কিন্তু ক্যালসিয়ামের ক্ষেত্রে হচ্ছে যে সি এর পরে এটা যে আসছে সেটা কিভাবে, অর্থাৎ সি, ক্যালসিয়ামের মধ্যে সি এর পরবর্তী লেটারটাই হচ্ছে এ, এটা। তারপরে ক্লোরিনের মধ্যে আসছে কোনটা, ক্লোরিন উচ্চারণ করতে গেলে সি এর পরে, ক এর পরে কিন্তু ল আসে, সেজন্য সি এর পরে এল আসছে। এভাবে বেরিয়াম এবং ব্রোমিনের ক্ষেত্রে কিন্তু ঠিকই একই রকম ভাবে এসছে। কতগুলি মৌলের চিহ্ন মৌলের ল্যাটিন নামের প্রথম দুই অক্ষর বা উচ্চারণ ধ্বনিতে প্রাধান্য পাওয়া অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন এরকম, অর্থাৎ ল্যাটিন নাম। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, পটাশিয়াম ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, কপারের নাম হচ্ছে কিউপ্রাম, আয়রনের নাম হচ্ছে ফেরাম। তো এরকম প্রত্যেকটা নামের, সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু এসও হয় নাই, পটাশিয়ামের কিন্তু পিও হয় নাই, সেটা কি হয়েছে, সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে এনএ, কারণ এটার ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। পটাশিয়ামের নাম হচ্ছে ক্যালিয়াম, সেখান থেকে এসছে কে। কিউপ্রামের নাম হচ্ছে, কপারের নাম হচ্ছে কিউপ্রাম, সেখান থেকে এসছে কি সিইউ। আবার আয়রনের নাম হচ্ছে ফেরাম, সেই ফেরাম থেকে আসছে এফি। এবার দেখি আমরা মৌলিক পদার্থের চিহ্ন প্রকাশের নিয়ম। হ্যাঁ, আরেকটা, সেটা হচ্ছে যে প্রতিটা মৌলিক পদার্থের চিহ্ন সবসময় বড় অক্ষরের অর্থাৎ বড় অক্ষরের লেটার দিয়ে লিখতে হয়। যেখানে দুই অক্ষরের লেটার থাকবে সেখানে প্রথম অক্ষরটি অবশ্যই বড় হাতের হবে, আর দ্বিতীয়টি ছোট হাতের হবে। এবার দেখি সংকেত কাকে বলে। প্রতীক যেহেতু হচ্ছে কোনো মৌলের পরমাণুকে প্রকাশ করে, তো সংকেত অবশ্যই কি করবে, অণুকে প্রকাশ করবে। ঠিক আছে? অর্থাৎ কোনো অণুর সংক্ষিপ্ত প্রকাশকে কি বলে, সংকেত বলে। সংকেতের গুণগত তাৎপর্য, যেটা দেখবো যে এই সংকেত থেকে অনেক কিছু জানতে পারি আমরা। সংকেত থেকে একটা মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থের নাম জানতে পারি,
তারপরে হচ্ছে উপাদান মৌলিক পদার্থ গুলো, হ্যাঁ, কিন্তু প্রকাশ করে এখানে কি কি উপাদান দিয়ে গঠিত একটা যৌগিক পদার্থ বা মৌলিক পদার্থ, সেটা কিন্তু আমরা এই সংকেত থেকে জানতে পারি। যেমন H2O, এখান থেকে আমরা বুঝতে পারি যে হাইড্রোজেন আর অক্সিজেন কি আছে এটার মধ্যে আছে। তো জলের একটি অণুতে 2টি হাইড্রোজেন 1টি অক্সিজেন পরমাণু আছে। সংকেতের পরিমাণগত তাৎপর্য, সংকেত পদার্থের একটি অণুকে বোঝায়, সংকেত থেকে অণুটি কি কি মৌলিক পদার্থের কয়টি পরমাণু দিয়ে গঠিত তা জানা যায়। তারপরে হচ্ছে H2O অর্থাৎ পানির সংকেত যে একটি জলের অণুকে বোঝায়, এটা থেকে বোঝা যায় কি যে এখানে পানির একটি অণুতে 2টা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু আছে। আবার এটার বাঁ দিকে যদি কোনো ইয়ে থাকে, হ্যাঁ, ডিজিট থাকে 1 2 3, তাহলে এখানে কি বোঝা যাবে যে একটি হাইড্রোজেনের অণু, 2টি হাইড্রোজেনের অণু বা 3টি হাইড্রোজেনের অণু। যদি 2H2O থাকে তাহলে সেটা বুঝবো আমরা 2টা পানির অণু। আবার যদি 3H2 থাকে, 3H2O থাকে, তাহলে আমরা সেটা বুঝবো কি, হ্যাঁ, সেটা বুঝবো হচ্ছে 3টা পানির অণু। তো এভাবে আমরা সংকেত জানতে পারি। তো এখন আমরা দেখব যে সংকেত আর কয়েকটা ইয়ে আছে, যেমন হচ্ছে সংকেত হচ্ছে কি, হ্যাঁ, মৌলিক পদার্থেরও হয় আবার যৌগিক পদার্থেরও হয়। মৌলিক পদার্থের মধ্যে কি কি আছে? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আবার সংকেতের ক্ষেত্রে আছে সোডিয়াম ক্লোরাইড, কার্বন, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম আয়োডাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফাইড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলি তোমাদের 61 পৃষ্ঠায় আছে, এগুলি তোমরা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, 60 61 পৃষ্ঠায় আর কি। এবার দেখি আমরা প্রতীক সংকেতের মধ্যে কিছু পার্থক্য। কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক। সংকেত হচ্ছে কোন পদার্থের সংক্ষিপ্ত প্রকাশ। প্রতীক শুধু মৌলিক পদার্থের জন্য লেখা হয়, সংকেত হচ্ছে মৌলিক যৌগিক উভয় পদার্থের জন্য লেখা হয়। প্রতীক হচ্ছে মৌলের একটি পরমাণুকে নির্দেশ করে, আর সংকেত হচ্ছে পদার্থের একটি অণুকে নির্দেশ করে। এবার যেমন আমরা সার্বজনীন দ্রাবক। দ্রাবকটা কি? দ্রাবক আমরা জানি যে কোনো পদার্থ যখন কোনো অন্য একটি পদার্থকে দ্রবীভূত করে তখন তাকে দ্রাবক বলে। ঠিক আছে, আমরা জানি কোনো দ্রবণে 2টা জিনিস থাকে, সেটা হচ্ছে কি দ্রব আর একটা হচ্ছে দ্রাবক। তো যেটার পরিমাণ বেশি থাকে সেটাই আমরা ধরে নিই দ্রাবক। ঠিক আছে, অর্থাৎ দ্রাবকটাই হচ্ছে দ্রবকে দ্রবীভূত করে। আর কোনো পদার্থ যদি জৈব অজৈব সকল প্রকৃতির পদার্থকে দ্রবীভূত করে তাহলে তাকে সার্বজনীন দ্রাবক বলে। পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। যেসব পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করতে পারে তাদেরকে দ্রাবক বলে। আর কোনো পদার্থ যদি অজৈব জৈব সকল প্রকৃতির পদার্থকে দ্রবীভূত করে তাহলে তাকে সার্বজনীন দ্রাবক বলা হয়। পানি একটি অজৈব দ্রাবক। পানিতে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত অর্থাৎ পোলারিটি রয়েছে, আর পোলারিটি থাকার কারণে সাধারণত এই পোলার যৌগ সমূহকে দ্রবীভূত করতে পারে। আবার বেশিরভাগ অজৈব যৌগ পানিতে দ্রবীভূত হয়। এছাড়াও যেসব যৌগের পোলারিটি রয়েছে সেগুলি আরো সহজে পানিতে দ্রবীভূত হয়। তাই পানি জৈব অজৈব ওই ধরনের যৌগকে দ্রবীভূত করে বলেই এটাকে সার্বজনীন দ্রাবক বলা হয়। তো এবার তোমরা একটা বাড়ির কাজ নিতে পারো, যেটা হচ্ছে একটি গ্লাসে পানি রেখে 1 চামচ খাবার লবণ, খাবার সোডা, বালি, ভিনেগার, রস মিশাবে। কোনটি কোনটি পানিতে মিশেছে আর কোনটি কোনটি মিশে নাই তার একটি তালিকা তৈরি করবে। আর সেটা দিয়ে হচ্ছে তোমরা ভিডিওর কমেন্টে তোমরা এটা শেয়ার করবে। ঠিক আছে, তো আজকের মতো সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সেফ থাকবা, আর আমার জন্য দোয়া করবা। ঠিক আছে।